হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি তোমাদের আজকে নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, এক্সাম তো শেষ। আমাদের মোটামুটি যে কোশ্চেন পেপার ডিসকাশন বায়োলজিটা মানে লাইফ সায়েন্সটা সেটা অলরেডি হয়ে গেছিল। আমাদের যেটা রিমেইনিং ছিল সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সটা। দেখো স্যার, পরীক্ষা হয়ে গেছে রবিবার, আপনি কোশ্চেন সিরিজটা করাচ্ছেন, কোশ্চেন সিরিজটা আপলোড করছেন বুধবার, দুটো দিন টাইম লেগে গেল কেন স্যার? রিজন দেখো, নর্মালি জিএনএম এএনএম এ যে এক্সাম গুলো হয় ফিজিক্যাল সায়েন্স, তাতে এরকম ফালতু বা এত টাফ কোশ্চেন আসে না। আমি ওয়ার্ডটা ইউজ করলাম ফালতু বা এত টাফ কোশ্চেন, কারণ কোশ্চেন বানাতেও ভুল করেছে ওরা, কোশ্চেনে যে সিকোয়েন্স গুলো সাজিয়েছে সেখানেও ভুল করেছে, এবং একই কোশ্চেনে দুটো এমসিকিউ সেম হয়ে গেছে। ঠিক, ওরা হয়তো মিস্টেক করেছে সেটা বুঝতে পারেনি। আর প্রত্যেকটা বছর যেরকম করে কোশ্চেন হয় জিএনএম এর যেরকম করে কোশ্চেন হওয়া উচিত প্রত্যেক বছর হয়ে এসছে, 21, 22, 23-এ, 2024-এ তার থেকে বেশি টাফ। এই যে সবাই বলছে না যে কাট অফটা বাড়বে, আমি বলছি কাট অফ বাড়বে না। তার রিজনটা কি? কারণ প্রত্যেক বছর তোমরা দেখে নাও ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন কিরকম ইজি আসে। এবার কিন্তু ইজি তো আসেনি, মডারেটও আসেনি। তুমি যদি বলতে পারো এটা এসে কি কঠিন লেভেলেই বলা যায়। মানে জিএনএম এএনএম এর যা লেভেল, এক্সামের যা লেভেল, সেই হিসাবে কি হয়েছে, কঠিন কোশ্চেনই কিন্তু ফ্রেম হয়েছে। ঠিক, তো সেই জন্য অ্যাকিউরেট ভাবে অ্যান্সার গুলো এখন তোমরা ম্যাচ করে নাও, যাতে করে তোমাদের একটা এক্সপেক্টেড কাট অফ তৈরি হয়ে যেতে পারে। আর আমি অলরেডি কাট অফ, কলেজ র্যাঙ্ক, কাউন্সেলিং প্রসেস এসব নিয়ে অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি। আমার লাস্ট ভিডিওটা তোমরা চেক আউট করবা। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ স্টেপ বাই স্টেপ সবগুলো জিনিস ওখানে মেনশন করা আছে। ঠিক, আর আমাদের 2025-এর জন্য নতুন ব্যাচ কলকাতায় দমদমে শুরু হচ্ছে। তোমরা যদি কেউ জয়েন করতে চাও, আমি রিসেন্টলি আজকে বা কালকের মধ্যে কমিউনিটিতে এবং আমার ভিডিওতেও আমি আমার কি দেবো, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, সেখানে তোমরা কন্ট্যাক্ট করে বাকি ডিটেলস নিয়ে তোমরা অ্যাডমিশন হতে পারো। আর অনলাইনের জন্য তো আমাদের অনলাইন ক্লাস চলতেই থাকবে 2025-এর জন্য, যেভাবে 2024-এ চলেছে। চলো বেশি কথা না বলে আজকে আমরা শুরু করে দিই ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপার ডিসকাশন। ঠিক, আবার বলছি, কোশ্চেন ভালো হয়নি, কোশ্চেন টাফ হয়েছে, যার জন্য কাট অফ কমবে। যতই আমি বলছি কোশ্চেন সোজা হয়েছে কোথায়, লাইফ সায়েন্সে কোশ্চেন সোজা হয়েছে, কোশ্চেন সোজা হয়েছে কোথায়, জিকে তে সোজা হয়েছে, বা যেটাকে জিআই বলতে পারো সেগুলো, বা তোমার লজিক্যাল রিজনিং, এগুলোতে কোশ্চেন সোজা হয়েছে। ম্যাথ সেম প্যাটার্নই আছে, ফিজিক্যাল সায়েন্স টাফ হয়ে গেছে। তো যদি ফিজিক্যাল সায়েন্সটা মেজরিটি হোল্ড করে, যেহেতু মানে লাইফ সায়েন্সের পরে ফিজিক্যাল সায়েন্স কি করে, মেজরিটি হোল্ড করে, আর যদি সেটাই টাফ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, কিছু প্রবলেম হতে পারে, কি কাট অফ কমবে। আমি বারবার বলছি, অনেকেই আমাকে কমেন্ট করছে স্যার আমি 45, আমি 50, আমি কি হবে। আমি বলছি যারা 50 আছো না, বা 50 থেকে একটু কমও আছো, তারা সেফ জোনে আছো, সেফ জোন আছো। আমি বলছি আমাদের রেজাল্টটা বেরোবে তো ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে, রেজাল্টটা বেরোবে, তখন তোমরা ম্যাচ করো, তোমরাই আমাকে কমেন্ট করে জানাও স্যার আপনি ঠিক বলেছেন। ঠিক, তো চলো বেশি না কথা বলে ফিজিক্যাল সায়েন্সটা আমরা শুরু করি। তো দেখো, এতগুলো কোশ্চেন তো এই বোর্ডের মধ্যে লেখা সম্ভব না, আমি কোশ্চেন লিখে নিয়ে এসেছি। ঠিক, আমি একটা করে কোশ্চেন বলবো, তোমার এখানে ডিসকাস করবো। দেখো ফার্স্ট কোশ্চেন যেটা ছিল যে তড়িৎ বিশ্লেষণের সময় জারণ ঘটে। যে তড়িৎ বিশ্লেষণ মানে কি, ইলেকট্রোলাইসিস। তড়িৎ বিশ্লেষণ মানে কি স্যার, ইলেকট্রোলাইসিস। ইলেকট্রোলাইসিসে দুটো কি হয়, ক্যাথোড ইউজ, একটা হয় ক্যাথোড, একটা প্লেটকে বলে ক্যাথোড, একটাকে বলে অ্যানোড। ঠিক, ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণের সময় দুটো কি হয়, প্লেট ইউজ করা হয়, একটাকে বলে কি ক্যাথোড, একটাকে বলে অ্যানোড। এই অ্যানোডে কি হয়, অক্সিডেশন হয়। অ্যানোডে কি হয়, অক্সিডেশন হয়। আর এই ক্যাথোডে কি হয়, রিডাকশন হয়। ক্যাথোডে কি হয়, রিডাকশন হয়। আবার বলছি, তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রনের সময় দুটো প্লেট ইউজ করা হয়, একটাকে বলে ক্যাথোড, একটাকে বলে অ্যানোড। এই অ্যানোডে কি হয়, অক্সিডেশন হয়, আর ক্যাথোডে কি হয়, রিডাকশন হয়। এবার কোশ্চেনটা পড়ে দেখো কি বলেছে। তড়িৎ বিশ্লেষণের সময় জারণ ঘটে। জারণ মানে কি, অক্সিডেশন। জারণ মানে কি, অক্সিডেশন। তার মানে বলছে যে ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ যখন হচ্ছে, তাহলে অক্সিডেশনটা কোথায় হচ্ছে, কোথায় হবে, অ্যানোডে। আমি তো এক্ষুনি বললাম যে ক্যাথোডে হয় রিডাকশন আর অ্যানোডে হয় অক্সিডেশন। আর অক্সিডেশনকে কি বলে, জারণ বলে। জারণ বলে, তার মানে অ্যানোডে কি হয়, জারণ। তাহলে এটার অ্যান্সার কি হবে, অক্সিডেশনের অ্যান্সার ঠিক, জারণের অ্যান্সার কি হবে, অ্যানোড। কি অ্যান্সার হবে, অ্যানোড, কারণ তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কি হচ্ছে, অক্সিডেশন হচ্ছে। সেকেন্ড কোশ্চেন দেখো, এটা খুব ভালো, যেটা তোমরা হতে চাও সেই কোশ্চেন দিয়ে দিয়েছে। এটা খুব ভালো লাগলো আমার, যে কোশ্চেনের প্যাটার্নটা এরকম করেছে। কি বলেছে কোশ্চেন, সরি জাস্ট সেকেন্ড, কোশ্চেনের প্যাটার্নটা কি করেছে একটু দেখো, কি বলেছে কোশ্চেনটা দেখো। যে একজন স্বাস্থ্য সেবিকা, মানে কার কথা বলেছে, নার্স, যেটার জন্য তোমরা এক্সামটা দিচ্ছ। একটা নার্স আছে, যেটা তোমাদের ড্রিম, যেটা একটা নার্স হবো। দেখো, একজন স্বাস্থ্য সেবিকা রোগীর দেহের উষ্ণতা ফারেনহাইট স্কেলে কত দেখেছে, কত বৃদ্ধি পেয়েছে, 4.5 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। আবার বলছে, একজন নার্স কি করেছিল, একটা স্বাস্থ্য সেবিকা কোন রোগীর দেহের উষ্ণতা
ফারেনহাইট স্কেলে 4.5 ডিগ্রি বৃদ্ধি হতে দেখেন। একজন নার্স কি করলো, একটা থার্মোমিটার নিয়ে রোগীর দেহে লাগালো, সেখানে দেখলো টেম্পারেচার কত বেড়ে গেছে, 4.5 ডিগ্রি বৃদ্ধি হয়েছে। ঠিক, আচ্ছা তাহলে বলছে যদি ফারেনহাইটে 4.5 বৃদ্ধি পায় তাহলে সেলসিয়াসে কত বৃদ্ধি পাবে। দেখো দুটো জিনিস আমার মনে আছে, আমি এই ক্লাসটা খুব ভালো করে নিয়েছিলাম, আমি দুটো জিনিস বলেছিলাম যে একটা ফর্মুলা বললাম C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9, একটা বলেছিলাম কি ভালো করে একটা কি বলেছিলাম আমি C/, কি বলেছিলাম আমি ভালো করে ফোকাস করো, C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। এই ফর্মুলাটা কখন অ্যাপ্লাই করবা, আমি বলেছিলাম যদি কোনো টেম্পারেচার সেলসিয়াসে দেওয়া থাকে ফারেনহাইটে বের করতে বলে, অথবা ফারেনহাইটে দেওয়া আছে সেলসিয়াসে বের করতে বলেছে, তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। কিন্তু এখানে সেটা বলেনি, এখানে বলেছে টেম্পারেচার বৃদ্ধি বা হ্রাস। আমি বলেছিলাম যখন কোন একটা টেম্পারেচার দিয়ে অন্যটা জিজ্ঞেস করবে তখন এটা অ্যাপ্লাই করবো C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। কিন্তু যদি জিজ্ঞেস বলে দেয় যে এই এতটা টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে বা এত টেম্পারেচার হ্রাস পেয়েছে ফারেনহাইট বা সেলসিয়াস, তখন কি করবো, আমি বলেছিলাম না যে 100 সেলসিয়াস ইকুয়াল টু 180 ফারেনহাইট, আমি এটা বারবার বলেছিলাম। তাহলে যদি 1 সেলসিয়াসের কথা বলি তাহলে সেটা কত হবে 9/5 ফারেনহাইট। আর যদি আমি অপোজিটলি বলি তাহলে 1 ফারেনহাইট করলে কত হবে 5/9 সেলসিয়াস। স্যার কিভাবে হলো 1 সেলসিয়াস, দেখো 9/5 কি করে আসলো স্যার, 100 সেলসিয়াস সমান সমান হয় 180 ফারেনহাইট। তাহলে যদি আমি 1 সেলসিয়াস করি তাহলে কি হবে 180/100, 0 0 কেটে তাহলে 0 0 কেটে থাকলো কি 18/10, 2 দিয়ে কাট করো 9, 2 দিয়ে কাট করলে 9 আর নিচে থেকে কাট করলে 5, তাহলে থাকলো কি 9/5। ওটাই লিখেছি আমি যে 100 সেলসিয়াস যদি 180 ফারেনহাইট হয় তাহলে 1 সেলসিয়াস হচ্ছে 9/5 ফারেনহাইট। তাহলে 1 ফারেনহাইট উল্টো করে দাও 5/9 সেলসিয়াস। এবার বলেছে ফারেনহাইটে বেড়েছে কত 4.5 বেড়েছে কোথায় ফারেনহাইটে, তাহলে সেলসিয়াসে বাড়বে কত, তাহলে 1 বাড়লে এত বাড়ে, তাহলে 4.5 বাড়লে কত হবে 4.5 ইন্টু 5/9, এটাই তো হবে সেলসিয়াসে। তাহলে 5/9 আর 4.9 কাটা কত হবে, এটা 4.5 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 4.5 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 9, তাহলে থাকলো কি 5/9 5/2 আর 5/2 কে বলে 2.5, তাহলে কত বেড়েছে 2.5 ডিগ্রি। আবার রিপিট করছি আমি যে 100 সেলসিয়াস ইকুয়াল টু 180 ফারেনহাইট হয়, তাহলে 1 সেলসিয়াস কত হয় 9/5 ফারেনহাইট, বা উল্টো ভাবে বলো 1 ফারেনহাইট কত হবে 5/9 ফারেনহাইট। আচ্ছা স্যার, এবার বলেছে ফারেনহাইটে বেড়েছে কত স্যার, ফারেনহাইটে বেড়েছে 4.5, তাহলে 1 ফারেনহাইট বাড়লে সেলসিয়াসে বাড়ে কত 5/9, তাহলে 4.5 বাড়লে কত বাড়ছে 4.5 ইন্টু 5/9, 4.5 ইন্টু 5/9। এবার 4.5 কে 2 দিয়ে গুণ করলে 9 হয়, তাহলে 4.5 আর 9 কে কেটে দিলে 2 আসলো, তাহলে থাকলো কি 5/2, আর 5/2 কত হয় 2.5, তাহলে এটা কিসে আসলো সেলসিয়াসে চলে আসলো। তাহলে যদি ফারেনহাইটে 4.5 বাড়ে তাহলে সেলসিয়াসে বাড়বে কত 2.5। এই ছিল তোমাদের অঙ্কটা, এটা আমি করিয়েছিলাম, এই সেম ফর্মুলাটা আমি তোমাকে দিয়েছিলাম যখন আমি ক্লাসটা নিয়েছিলাম তাপের চ্যাপ্টার। দেখে নিবা তাপের যে লেকচারটা আছে সেই জায়গায় তাপের যে প্রথম লেকচার, তাপের 3টে লেকচার নিয়েছিলাম আমি মেবি, তার মধ্যে প্রথম লেকচারটাতে জিনিসটা দেওয়া আছে, তোমরা ওখান থেকে এই ক্লাসটা করে থাকলে কেউ ইজিলি এই কোশ্চেনটা করতে পারবা। থার্ড কোশ্চেন দেখো, বলেছে হ্যালোজেন মৌলগুলোর রিডাকশন পাওয়ার বিজারণের ক্ষমতা। হ্যালোজেন মৌলগুলো হয় কি স্যার, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই তিনটে আরো আছে, আরো বলে অ্যাস্টাডিন, কিন্তু তোমাদের সিলেবাসে এই চারটেই আছে। ঠিক, তোমাদের সিলেবাসে চারটে আছে, এটাকে বলে অ্যাস্টাডিন, এটাও কিন্তু হ্যালোজেন ফ্যামিলিরই পার্ট। কিন্তু যেহেতু তোমাদের সিলেবাসে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আছে তোমরা এটাই মনে রাখবা। দেখো ফ্লোরিন পর্যায় সারণীর, এটা পর্যায় সারণীর কোশ্চেন। ফ্লোরিন এটা কি একটা গ্রুপ, তো যদি পর্যায় সারণীর এইরকম কিছু চলে তাকে বলে পর্যায়, আর এরকম চললে গ্রুপ। তো এটা কি রকম আছে এরকম, তো এটাকে গ্রুপ। আচ্ছা, গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে নামলে রিডাকশন পাওয়ার বা বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। আবার বলছি, গ্রুপ বরাবর উপর থেকে যত নিচে নামবা রিডাকশন পাওয়ার বা বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে সব থেকে বেশি কার, সব থেকে নিচে কি আছে আয়োডিন, সব থেকে বেশি হচ্ছে আয়োডিনের, তারপরে কার ব্রোমিনের, তারপরে কার ক্লোরিনের, তারপরে সবার কম কে ফ্লোরিন। আবার বলছি, গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে নামলে বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। গ্রুপ থেকে উপর বরাবর নিচে, গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে নামলে, গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে নামলে বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে যদি সবার নিচে কি আছে আয়োডিন, তাহলে আয়োডিনের বিজারণ ক্ষমতা কি সব থেকে বেশি। তাহলে অ্যান্সার দেখো আয়োডিন আছে, আয়োডিন সব থেকে বেশি, তার থেকে কম আছে ব্রোমিন, তার থেকে কম আছে কে
ক্লোরিন, তার থেকে কম আছে কে ফ্লোরিন। ঠিক, এইবার এই কোশ্চেনটাতে দেখো যারা অপশন বানিয়েছে ওখানে দুটো অপশন একই করে দিয়েছে। একটাতে কি করেছে, একটাতে করেছে কি, যেমন আমি যদি বলি অপশন এ আর অপশন সি টা দেখো, অপশন এটা আছে এরকম সেম, আয়োডিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন। আবার অপশন সি টা দেখো এরই জাস্ট উল্টো করে দিয়েছে, কি করেছে, ফ্লোরিনকে সব থেকে কম করেছে, ঠিক, তারপরে কাকে করেছে, ক্লোরিনকে, তারপর কাকে করেছে, ব্রোমিনকে, তারপর কাকে করেছে, আয়োডিনকে। দেখো এ আর এর মধ্যে, এটা অপশন এ ছিল, এটা অপশন সি ছিল, তাহলে অপশন এ আর অপশন সি এর মধ্যে কোনো ডিফারেন্স আছে? বললাম তো, এই যার দিকে হা থাকে, যার দিকে হাটা খোলা থাকে সে হয় বড়, তাহলে এখানে আয়োডিন বড়, এখানেও আয়োডিন বড়। আয়োডিনের পরে কে ছিল, ব্রোমিন, এখানেও ব্রোমিন। আয়োডিন, ব্রোমিনের পরে কে ছিল, ক্লোরিন, এখানেও ক্লোরিন। ক্লোরিনের নিচে কে ছিল, ফ্লোরিন, ফ্লোরিন এখানে। তার মানে কি অপশন এ আর অপশন সি কি করেছে, সেম করেছে, একটাকে গ্রেটার দেন দিয়ে করেছে, একটাকে লেস দেন দিয়ে করেছে। ঠিক, তাহলে এখন বোর্ডের উপর ডিপেন্ড করছে, মানে তোমাদের যে পরীক্ষার যে কন্ডাক্টিং বোর্ড মানে ডাব্লিউবিজি এর উপর ডিপেন্ড করছে, তো কোন অ্যান্সারটাকে রাইট করো। আমার মনে হয় যারা এই কোশ্চেনটা টাচ করেছে, যারা এই কোশ্চেন টাচ করেছে, তারা যদি এই দুটোর মধ্যে একটাও মারে তারা তো নাম্বার পাবেই পাবে। যারা ভুল কোশ্চেনটা টাচ করবে, কারণ একটা আমি দেখেছিলাম এরকম কিছু রুলস আছে যে এমসিকিউ এ যদি কেউ ভুল বা দুটো সেম অপশন রাইট করে দেয়, তাহলে সেক্ষেত্রে যারা যারা কোশ্চেনটাকে টাচ করে, ইভেন ভুলও করে, তারাও নাম্বার পেয়ে যায়। ঠিক, এটা এরকম হতে পারে। ঠিক, নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেন কি বলেছে, যে শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে কেবলমাত্র এই ধাতু বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে। কি বলেছে, শীতল ও লঘু নাইট্রিক মানে HNO3 এর কথা বলেছে, শীতল ও HNO3 মানে এটা কি, লঘু মানে কি, এর মধ্যে দেখো দুটো অ্যাসিড নয়, লঘু আর গাঢ়। গাঢ় মানে কি, কনসেন্ট্রেটেড। লঘু মানে কি, এর মধ্যে জল দেওয়া আছে। লঘু মানে কি, এর মধ্যে জল দেওয়া আছে, যাকে বলে ডাইলুট। ঠিক, তো শীতল আছে আর লঘু HNO3 আছে। এই HNO3টা কার সাথে, কোন ধাতুর সাথে রিয়াকশন করে কোন গ্যাস বানাচ্ছে বলছে, কোন গ্যাস বানায়, H2 গ্যাস উৎপন্ন করে। দেখো এটা হওয়া উচিত দুটো অ্যান্সার, একটা হওয়া উচিত কি ম্যাগনেসিয়াম, একটা হওয়া উচিত জিঙ্ক। ঠিক, দুটোই ঠিক, আর দুটোই অপশন দেওয়া আছে। কিন্তু যদি আমাকে যদি জিজ্ঞেস করা যায় এটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কি, তাহলে আমি বলবো কি ম্যাগনেসিয়াম। কি বলবো, ম্যাগনেসিয়াম। কিন্তু জিঙ্কও করে, আবার বলছি জিঙ্কও করে। ঠিক, যদি আবার এখানে H2SO4 বলে দিত, যদি আবার এখানে H2SO4 বলে দিত, তাহলে আবার আমি বলতাম যে তখন এই দুটোই করে, কিন্তু জিঙ্ক হতো একদম পারফেক্ট অ্যান্সার। বাট এক্ষেত্রে এমজি চান্স বেশি অ্যাজ কম্পেয়ার টু জিঙ্কের। ঠিক, হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেখো। বললাম না এবছর ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন নরমাল হয়নি, আমি বলছি জিএনএম এএনএম এর তুলনায় ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন এবছর নরমাল হয়নি, কিছুটা হলেও টাফ কোশ্চেন হয়েছে। কেউ বলুক না বলুক, কেউ মানুক না মানুক, যারা টিচার যারা পড়ায় তারা প্রত্যেকটা টিচার আমার সাথে একমত হবে যে ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন এবছর লাস্ট 3 বছরের তুলনায় অনেকটাই টাফ হয়েছে। তারপর দেখো একটা গ্রাফ, একটা কোশ্চেন ছিল যে একটি পদার্থের একটা গ্রাফ দেওয়া ছিল, দেখো এরকম একটা গ্রাফ দেওয়া ছিল, এটা হচ্ছে বলে ওয়াই অ্যাক্সিস, এটাকে ওয়াই অ্যাক্সিসে দেওয়া ছিল কারেন্ট, আর এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসে দেওয়া ছিল কারেন্টকে, আর এক্স অ্যাক্সিসে দেওয়া ছিল কাকে, ভোল্টেজকে। ঠিক, এবার বলেছিল যে এই গ্রাফটা কার, চারটে অপশন ছিল, একটা ছিল ধাতব মানে ধাতব পরিবাহী মানে মেটালিক কন্ডাক্টর, একটা ছিল কে ধাতব পরিবাহী যাকে বলে মেটালিক কন্ডাক্টর, একটা ছিল কি ওহমিক কন্ডাক্টর মানে যে ওহম লকে ফলো করে এমন কোন পরিবাহী বা কন্ডাক্টর, তাকে বলে ওহমিক কন্ডাক্টর, একটা কি নন ওহমিক কন্ডাক্টর। ঠিক, আর একটা ছিল কি তড়িৎ বিশ্লেষণ মানে কি ইলেকট্রোলাইসিস। ঠিক, আচ্ছা, মেটালিক কন্ডাক্টর মানে কোন মেটালিক কন্ডাক্টর, ওহমিক কন্ডাক্টর মানে এমন কোন পরিবাহী যে ওহমের লকে ফলো করে, নন ওহমিক কন্ডাক্টর যে ওহমের লকে ফলো করে না, আর লাস্টে ছিল ইলেকট্রো। এই চারটা অপশন দেওয়া ছিল, গ্রাফটাকে দেওয়া ছিল কিরকম, গ্রাফটা দেওয়া ছিল এরকম। ঠিক, আচ্ছা মনে রাখবা যখনই কোনো কারেন্ট, যখনই কোনো কারেন্ট, তোমাদেরকে আমি এটা পড়িয়েছিলাম যখন আমি কোনো তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টার থেকে কোশ্চেন, যখনই কোনো কারেন্ট আর ভোল্টেজের মধ্যে গ্রাফটা কি হবে, গ্রাফটা কি হবে এরকম কার্ভ টাইপের গ্রাফ হবে, তখন সেটা হয় নন ওহমিক কন্ডাক্টর। কার জন্য হয় এটা, নন মানে বাংলাটা হচ্ছে কি, বাংলা আমার খুব কাঁচা তুমি বুঝতেই পারছো, অওহমীয় পরিবাহী, নন ওহমিক কন্ডাক্টর মানে যে ওহমের লকে, এমন কোন কন্ডাক্টর বা পরিবাহী যে ওহমের লকে ফলো করে না, এমন কোন কন্ডাক্টর বা পরিবাহী যে ওহমের লকে ফলো করে না, তাকে বলে কি নন ওহমিক কন্ডাক্টর। তাহলে যদি কোন নন ওহমিক বা অওহমীয় পরিবাহী থাকে, অওহমীয় পরিবাহী, তখন তার গ্রাফটা কি এরকম একটা কার্ভ। স্যার ওহমিক থাকলে কি হতো, ওহমিক থাকলে গ্রাফটা কি হতো, স্ট্রেট লাইন পাসিং থ্রু সেন্টার, এরকম বলো, এটাকে কি বলে স্ট্রেট লাইন, এটাকে কি বলে স্ট্রেট লাইন পাসিং থ্রু, দেখো এটাকে বলে সেন্টার 0,0, তাহলে স্ট্রেট লাইন পাসিং থ্রু সেন্টার। এটা এই যদি এই গ্রাফটা থাকতো তাহলে অ্যান্সার কি হতো, ওহমিক কন্ডাক্টর। কিন্তু তোমাদের আছে কি এই গ্রাফটা দিয়েছে কোশ্চেন, তাহলে অ্যান্সার হবে কি নন ওহমিক কন্ডাক্টর, এটা হবে অ্যান্সার কি অওহমীয় পরিবাহী। ঠিক, নেক্সট কোশ্চেন দেখো, আরেকটা তো খুব, আচ্ছা
যেমন এটা একটু কনসেপচুয়াল কোশ্চেন ছিল, এটা একটু কি ছিল কনসেপচুয়াল। নেক্সট কোশ্চেনটা দেখো একদম রাট্টা মারা কোশ্চেন, যে রাট্টা মারতে পারে, রাট্টা মানে কি স্যার মুখস্থ বিদ্যা, যে রাট্টাফিকেশন যাকে বলে, আমি যাকে পার্সোনালি বলি রাট্টাফিকেশন, মানে রাট্টা মারো, রাট্টা মার 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 বলে না, ওইরকম রাট্টাফিকেশন। দেখো ডিনেচার স্পিরিট, স্পিরিট কি স্যার তোমরা সবাই জানো স্পিরিট কি। স্পিরিট দুটো জিনিস নিয়ে তৈরি হয়, একটা হয় ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহলের ফর্মুলা কি স্যার CH3CH2OH, এটাকে শর্টকাটে লেখা হয় কি C2H5OH, এটাকে বলে ইথাইল অ্যালকোহল। আর এর মধ্যে কে থাকে মিথানল বা মিথাইল অ্যালকোহল, কে থাকে CH3OH, ঠিক। তার মানে স্পিরিট যেটা আছে বা ডিনেচার্ড স্পিরিট, তার মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে কি মিথানল, একটা হচ্ছে ইথানল, একটা হচ্ছে মিথানল বা ইথানল। এটাকে ইথানল বলে কারণ এখানে দুটো কার্বন আছে, এটাকে ইথানলও বলে, ইথাইল অ্যালকোহলও বলে, কারণ এই গ্রুপ OH গ্রুপ থাকে কি বলে লাগে অ্যালকোহল গ্রুপ বলে। তো OH গ্রুপ যদি থাকলে তাকে অ্যালকোহল গ্রুপ বলে, তাকে বলে ইথাইল অ্যালকোহল বলে, এটাকে বা ইথানল বলবে, আর এটাকে কি বলবে মিথানল বা মিথাইল অ্যালকোহল, ঠিক। এবার কোশ্চেনটা পড়ে দেখো, ডিনেচার্ড স্পিডে ইথাইল অ্যালকোহলের সাথে প্রধান যে উপাদান থাকে, দেখো যদি আমি স্পিডের কথা বলি সেটা 80-20 তে ভেঙে যাও, 80% আর 20%, ঠিক। 80% আর 20%। ডিনেচার স্পিরিটে দুটো জিনিস মেন উপাদান থাকে, একটা হচ্ছে কি ইথাইল অ্যালকোহল, একটা মিথাইল অ্যালকোহল, যাকে বলছে ইথানল আর মিথানল। ইথাইল অ্যালকোহল থাকে কত স্যার 80%, ইথাইল অ্যালকোহল থাকে কত স্যার 80%। আর যেটা কোশ্চেন জিজ্ঞেস করছে, যেটা জিজ্ঞেস করছে যে মিথানল বা মিথাইল অ্যালকোহল যেটাকে জিজ্ঞেস করেছে সেটা থাকে কত স্যার অলমোস্ট 20%, ঠিক। তার মানে বলেছে যে কোশ্চেনে ছিল এটা যে ডিনেচার স্পিডে ইথাইল অ্যালকোহল তো থাকে, তার সাথে আর কি প্রধান উপাদান থাকে, অ্যান্সার হবে কি মিথাইল অ্যালকোহল বা মিথানল। অপশন দেখো কি আছে, অপশন দেখো প্রথম অপশনটা দেখো মিথাইল অ্যালকোহল, অপশন এ মিথাইল অ্যালকোহল, ঠিক। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন ভালো করে দেখো, ফোকাস করে, আমি বারবার বলছি ফিজিক্যাল সায়েন্সের জন্যই কাট অফ এবছর কমবে, যে যতই বলুক কাট অফ বাড়বে, আমি বলছি ফিজিক্যাল সায়েন্সের জন্য যতটুকু আমি বুঝছি কাট অফে কিন্তু এবছর কমবে, ঠিক। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন যে ইভি ইলেকট্রন ভোল্ট ব্যবহৃত হয় কোথায়। এই কোশ্চেনটা তো প্রবলেম আছে, আমি তোমাকে বলছি এই কোশ্চেনটা তো প্রবলেম আছে। ইভি মেইনলি ইউজ করা হয় ওয়ার্কের জন্য, কার জন্য ওয়ার্ক, মানে ইলেকট্রন ভোল্ট কার জন্য ওয়ার্ক, যাকে বাংলায় বলে কি কার্য, কিন্তু তোমাদের আরেকটা অপশন ছিল আয়নায়ন শক্তি, যাকে বলে কি আয়নায়ন শক্তি। এই কার্যটাই কি করে আয়নায়ন শক্তি হিসেবে সঞ্চিত হয়, ঠিক, মানে আয়নায়ন শক্তি হিসেবে কাজ করে। তাহলে ইভি যদি মেন হয় তাহলে সেটা কার্য হতে পারে, আয়নায়ন শক্তি হতে পারে, ঠিক। ইলেকট্রন ভোল্ট কার্য হতে পারে, কার্যর জন্য হতে পারে, আবার আয়নায়ন শক্তির জন্য হতে পারে। তা আমার হিসেবে এটা কার্য হওয়া উচিত, কিন্তু আয়নায়ন শক্তিও ভুল না। তাহলে মেইনলি আমি বলবো এটাকে ইভি কার জন্য হবে, কার্যর জন্য ব্যবহৃত হবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, দুদিকে দুটো স্তম্ভ ছিল, এরকম করে কি ছিল, দুই দিকে দুটো স্তম্ভ ছিল, স্তম্ভের মধ্যে এক ম্যাচ করতে হতো তোমাকে। প্রথম যেটা ছিল 1 মোল NH3। আচ্ছা 1 মোল NH3 মাস কত হয় দেখো তো, নাইট্রোজেন কত হয় 14, নাইট্রোজেন কত গ্রাম, এর ওজন জিজ্ঞেস করেছিল, এর সাইডে কি ছিল ওজন দেওয়া ছিল, ঠিক। ওজনে এক জায়গায় ছিল 17 গ্রাম, ঠিক। দেখো 1 মোল NH3 মানে কি, এর আণবিক ওজন কত হবে, নাইট্রোজেনের কত হয় 14, হাইড্রোজেন কত হয় 1, আছে কটা NH3 তিনটা, তাহলে 1 × 3, তাহলে 14 + 3 17। তাহলে যেটা 17 গ্রাম ছিল, তাহলে 1 মোল NH3 এর সাথে কার ম্যাচ হবে 17 গ্রামের ম্যাচ হবে, কার ম্যাচ হবে 17 গ্রামের ম্যাচ হবে। তারপর ছিল কি 140 গ্রাম N2 ছিল, এর মোল সংখ্যা জিজ্ঞেস করছে, এর N2 140 গ্রাম N2 এর মোল সংখ্যা কত হয়, মোল সংখ্যা বের করতে গেলে কি হয় গিভেন মাস বাই আণবিক ওজন। গিভেন মাস কত আছে 140, আর N2 এর আণবিক ওজন কত স্যার 28, কত হয় স্যার 28, তাহলে এটা কাটাকাটি করলে কত যাবে স্যার 5 যাবে, তাহলে মোল কত হবে স্যার 5। তাহলে যেখানে 5 দেওয়া ছিল অপশনে, যেখানে দেখবে অপশনের দিকে 5 দেওয়া ছিল, তাহলে 140 গ্রাম N2 এর মোল সংখ্যা কত 5, ম্যাচ করবা। নেক্সট দেখো কি দেওয়া আছে 89.6 লিটার CO2 এর ওজন কত, 89.6 লিটার CO2 এর ওজন কত, ভালো করে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো 89, এটা অলরেডি একটা দিয়ে ম্যাচ হয়ে যাবে, এমন করে ওরা ইজি করে সাজিয়েছে একটা দিয়ে ম্যাচ হয়ে যাবে, আমি বাকিগুলো করে দেখাচ্ছি। 89.6 লিটার কি ছিল CO2 ছিল, ঠিক। আচ্ছা যদি 22.4 লিটার থাকে তাহলে তার ওজন কত হয় 44 গ্রাম CO2 এর জন্য, ঠিক। আচ্ছা CO2 এর জন্য কত হয় ওজন 44 গ্রাম, ঠিক। এখানে ছিল কত 89.6, তাহলে 89.6 ডিভাইডেড বাই কত করো 22.4, এটা অলমোস্ট আসবে কত, অলমোস্ট কি একদম এক্স্যাক্টলি 4 আসবে। তাহলে একটার জন্য 22 এর জন্য আসছে 44, তাহলে 4 এর জন্য কত আসবে, মানে আমি যদি 1 বলতে 44 × 4 গ্রাম, 44 × 4 গ্রাম,
এটা আসবে কত, 4 4 16 6 হাতে 1, 4 4 16 176 গ্রাম। তাহলে দেখবা যেখানে 89.6 লিটার CO2 ছিল, ওর যেখানে ওজন জিজ্ঞেস করছে সেটা অ্যান্সার আসবে কত, 176। ঠিক, এইভাবে তোমরা ম্যাচ করে নিবা কোশ্চেনটা। ঠিক, নেক্সট কোশ্চেন দেখো, বলেছে একটি বস্তু কণা তড়িৎ গতি লাভ করে। তড়িৎ মানে অ্যাক্সিলারেশন। বাংলা আমার আবার বলেছি, বাংলা আমার অনেক সমস্যা হচ্ছে রিসেন্টলি। দেখো কি বললাম, এ বডি গেট অ্যাক্সিলারেটেড, একটা বডি কখন অ্যাক্সিলারেটেড করবে ভেবে দেখো। ধরো একটা বডি আছে, এখানে একটা বডি আছে, যদি এই দিক থেকেও সমান, এদিক থেকে ধরো এফ বল দিলা, এদিক থেকেও এফ বল দিলা, তাহলে দুদিক থেকে সমান বল দিলা, তাহলে বস্তুটার কোনো কি তড়িৎ মানে বস্তুটা কি কোনো গতি লাভ করবে? করবে না। আমাকে এখান থেকে ওকে ধাক্কা দিল এফ দিয়ে, সামনের দিক থেকে পিছন থেকে এফ দিয়ে ধাক্কা দিল, তাহলে আমি যেখানকার জিনিস সেখানেই থাকবো। তার মানে সেম ফোর্স, মানে প্রতিমিত বল যেটাকে বলছে কি, ইকুয়াল ফোর্স বা প্রতিমত বল দিয়ে বস্তুটা সরণ করানো যাবে না। তাহলে কি দিয়ে বস্তুটা গতি বা সরণ করা হবে? একটা বেশি একটা কম, তার মানে কি অপ্রতিমিত বল। অপ্রতিমিত বল মানে কি আনইকুয়াল ফোর্স। হয় আমাকে সামনের দিক থেকে বেশি দিতে হবে, তাহলে আমি পিছন দিকে যাবো, অথবা পিছন দিক থেকে বেশি ফোর্স দিলে আমি সামনের দিকে যাবো। তার মানে কোনো একটা ফোর্সকে বেশি হতে হবে, তাহলে তাকে কি বলছে, অপ্রতিমিত ফোর্স। অপশন এ, যখন বস্তুটার উপরে অপ্রতিমিত বল ক্রিয়া করবে, যখন বস্তুটার উপরে কি করবে, অপ্রতিমিত বল বা আনইকুয়াল ফোর্স, কি অপ্রতিমিত বল বা আনইকুয়াল ফোর্স ক্রিয়া করবে। ঠিক, তারপর দেখো কোন একটা বস্তুকে 10 সেমি ফোকাস দৈর্ঘ্যে রাখা হয়েছে অবতল দর্পণে। অবতল দর্পণে 10 সেমি, তার মানে এফ কত আছে, 10 সেমি। আচ্ছা, তারপরে কি বলেছে যে দর্পণ থেকে 20 সেমি, মানে ইউ এর ভ্যালু কত দেওয়া আছে, 20 সেমি দেওয়া আছে। ঠিক, বলেছে বস্তুটা প্রতিবিম্বের, মানে বস্তু যে প্রতিবিম্ব হবে তার সাইজ কি হবে, বস্তুর থেকে ছোট হবে, বস্তুর থেকে বিবর্ধিত হবে মানে বড় হবে, নাকি ইকুয়াল হবে। আমি আবার একবার বলেছিলাম যে, আমি একবারই এই জিনিসটা বলেছিলাম যে অবতল দর্পণ মানে হচ্ছে উত্তল লেন্স। অবতল দর্পণে যা হয় উত্তল লেন্সে তাই, অবতল দর্পণে যা হয় উত্তল লেন্সে তাই হয়। ঠিক, তাই এই ক্ষেত্রে উত্তল লেন্সে যদি তুমি হয়ে ভাবো, আবার বলছি অবতল দর্পণে যা হয় উত্তল লেন্সে তা হয়, তাহলে তুমি যদি ওইভাবে করে ভাবো, তাহলে এই ক্ষেত্রে বস্তুর সাইজ আর প্রতিবিম্বের সাইজ কি হবে, সমান হবে। কি হবে, বস্তুর সাইজ আর প্রতিবিম্বের সাইজ সমান হবে। তাহলে এটা হবে কি, অপশন সি। অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট ছিল কি, পারমিসিবল লিমিট অফ পিএইচ অফ ওয়াটার, মানে বলছে যে আমরা যে জলটা খাই সেই জলের পিএইচ অনুমোদনযোগ্য কত, মানে পানীয় জলের পিএইচ অনুমোদনযোগ্য মানে কত, অনুমোদনযোগ্য মানে পারমিসিবল, মানে আমরা যে জলটা খাই তার পারমিসিবল পিএইচ কত। এটার অ্যান্সার তোমাকে মনে রাখতে হবে, 6.5 থেকে হয় 8.5। 6 পিএইচ এর ভ্যালু কত হয়, 6.5 থেকে হয় 6.5 থেকে হয় 8.5। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক, এটা আমি অলরেডি এটা হচ্ছে, দেখো এই কোশ্চেন গুলো তোমাকে মনে রাখা, এগুলো কোনো কনসেপ্ট না, এটা তোমাকে মনে রাখতে হবে যে খাওয়ার জলে পানীয় জলের পিএইচ কত হওয়া উচিত, 6.5 থেকে 8.5, যেটা পারমিসিবল মানে অনুমোদনযোগ্য। নেক্সট কোশ্চেন দেখো, 50 কেজির ব্লককে একটা ফ্লোরের মধ্যে রাখা হয়েছে। একটা ফ্লোর ছিল, ফ্লোর মানে কি মেঝে, একটা মেঝেতে 50 কেজির ব্লককে এরকম করে রাখা হয়েছে। ধরুন আমি এরকম ফ্লোর বানাচ্ছি, ফ্লোরের মধ্যে 50 কেজি ব্লককে তুমি এরকম করে রেখে দিয়েছো, তাহলে বলেছে ফ্লোর বস্তুটার উপর কত বল প্রয়োগ করবে, ফ্লোর বস্তুর উপর কত প্রতিক্রিয়া দিবে। আরে বাবা, এর যতটা ওজন, যতটাই ফ্লোরকে দিবে ততটাই ফোর্স একে দিবে। এর ওজন কি, এমজি, এম কত ছিল 50, জি কত ছিল, জি 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 এর ভ্যালু দেওয়া ছিল 10, জি এর ভ্যালু দেওয়া ছিল 10, তাহলে 50 আর 10 কত হলো 500, তাহলে 500 নিউটন। তাহলে যেহেতু ব্লকটা বা বস্তুটা ফ্লোরকে 500 দিচ্ছে, তাহলে বস্তুর যে নরমাল রিয়াকশন মানে প্রতিক্রিয়া বল সেটাও কত হবে, 500। এম সমান কত হবে, 500 নিউটন। তাহলে অ্যান্সার হবে কি এটার, 500 নিউটন। তারপরে দেখো নিচে বলেছে, নিচে হিলিয়ামের সাথে কার কি বলেছে, হিলিয়ামের সাথে কার ইলেকট্রন বিন্যাস সিমিলারিটি। হিলিয়াম কি হয় স্যার, হিলিয়াম হয় 2। ঠিক, আচ্ছা লিথিয়াম, প্রথম অপশন দেখো, লিথিয়াম কত হয় 3, লিথিয়াম কত হয়, নরমাল লিথিয়াম হয় 3, কিন্তু অপশনে আছে Li+। Li+ মানে কি, একটা প্লাস মানে কি একটা ইলেকট্রনকে লুজ করেছে। যদি কেউ একটা প্লাস থাকে তার মানে কি একটা ইলেকট্রনকে লুজ করেছে, তিনটে ছিল একটাকে লুজ করেছে মানে ছেড়ে দিয়েছে, তাহলে হয়ে গেছে কত, দুটো। তাহলে হিলিয়ামের সাথে কার ম্যাচ আছে, লিথিয়াম প্লাসের। তাহলে অ্যান্সার কি হবে, কি একটা, যেটা লিথিয়াম মাথার উপরে একটা প্লাস আছে সেটা হবে, কারণ হিলিয়াম 2, লিথিয়াম কত হয় 3, কিন্তু লিথিয়াম প্লাস মানে কি, একটা প্লাস মানে একটা ইলেকট্রন লুজ করেছে, তার মানে লিথিয়ামও 2 হয়ে গেছে, তার মানে হিলিয়াম আর লিথিয়ামে কি আছে, সেম ইলেকট্রন বিন্যাস। নেক্সট দেখো ভিনিগার, নেক্সট হচ্ছে কি, ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। ভিনিগারটা কি অ্যাকচুয়ালি, দেখো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে কি CH3COOH, এটাকে বলে কি অ্যাসিটিক অ্যাসিড, এটাকে বলে কি অ্যাসিটিক অ্যাসিড। যখনই তুমি CH3COOH বা অ্যাসিটিক অ্যাসিডকে জলের মধ্যে গুলে দিবা, তখন তাকে সেই দ্রবণটার নাম হয়ে গেল কি ভিনেগার, তখন তার দ্রবণটার নাম হয়ে গেল কি ভিনেগার।
যদি 100 জল থাকে তাহলে তার মধ্যে এই অ্যাসিটিক অ্যাসিড CH3COOH এর পরিমাণ কত থাকে 5 থেকে 8%, 5 থেকে 8%। তাহলে অ্যান্সার কি হবে এটা 5 থেকে 8%, অপশন এ। আবার বলছি, যখনই অ্যাসিটিক অ্যাসিডকে তুমি জলের মধ্যে গুলে দিবা, তো অ্যাসিটিক অ্যাসিডকে তুমি যদি জলের মধ্যে গুলে দাও তখন কি তৈরি হবে, ভিনেগার তৈরি হবে। কি তৈরি হবে, ভিনেগার তৈরি হবে। জল যদি তুমি 100 নাও তাহলে অ্যাসিটিক অ্যাসিডকে কত নিতে হবে, 5 থেকে 8। তাহলে 5 থেকে 8%, তাহলে অ্যান্সার কি হবে 5 to 8%। এটা হচ্ছে কি তোমার জানা কোশ্চেন। জানা কোশ্চেন মানে হচ্ছে কিরকম, এটা তোমাকে রিমেম্বার কোশ্চেন। যারা পড়েছো তারাই পারবা, যারা পড়োনি তারা পারবা না। কোনো কনসেপ্ট দিয়ে কাজ হবে না, এটা তোমাকে জানতে হবে। লাস্ট এন্ড ফাইনাল কোশ্চেন ক্যাটাগরি 1 এর। দেখো কি বলেছে, নিচের কোন প্রদত্ত কোনটি আইএ কে প্রকাশ করে। আইএ মানে কি 1 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার কারেন্টের। স্যার কারেন্ট কি হয়, স্যার কারেন্টকে লেখা হয় আই দিয়ে। আই সমান কি হয়, চার্জ বাই সময়, মানে কিউ বাই টি। আরে বাবা কারেন্ট কি হয়, রেট অফ ফ্লো অফ চার্জ। চার্জের ফ্লো করার রেট, চার্জকে লেখা হয় কি রে, কিউ দিয়ে। ফ্লো টাইম বাই ডিভাইডেড টাইম, রেট মানে সময় দিয়ে ডিভাইড, তার মানে চার্জ বাই সময়। চার্জকে কি দিয়ে লিখে স্যার, কুলম দিয়ে লিখে। টাইমকে কি দিয়ে লিখে স্যার, সেকেন্ড দিয়ে। তাহলে সেকেন্ড নিচে আছে, উপরে গেলে কি হবে স্যার, ইনভার্স হয়ে যাবে। তাহলে কুলম সেকেন্ড ইনভার্স। ঠিক, তাহলে অপশন হবে কি, কুলম সেকেন্ড ইনভার্স, অপশন ডি। অপশন ডি, কুলম সেকেন্ড ইনভার্স। এই ছিল তোমাদের ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি 1 এর সবথেকে ড্রামাটিক এন্ড ট্রমাটিক কোশ্চেন 2024 এর জন্য। এইরকম ট্রমাটিক ভয়ানক কোশ্চেন জিএনএম এএনএম এ হয়তো আসেনি, হয়তো নেক্সট ইয়ার থেকে আসলেও আসতে পারে, কিন্তু 2021-22-23 এ এরকম কোশ্চেন আসে। 2024 এ নতুন রকম একটা খেলা দেখিয়েছে। ঠিক, খেলা হবে, খেলা দেখিয়ে দিয়েছে। ঠিক, সবাই যতই বলুক কাট অফ বাড়বে না, কাট অফ বরঞ্চ হয় সেটা থাকবে বা কাট অফ কমবে ফিজিক্যাল সায়েন্সের জন্য। এই ছিল তোমাদের আজকে ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন পেপার ডিসকাশন 2024 এর। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা শুট করছি। যদি ভালো লাগে অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্টটা আমাদের কমেন্ট বক্সে জানাবে। চলো বাই, থ্যাংক ইউ। আর হ্যাঁ, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে চাও ফর এনি আপডেট, কাউন্সিলিং রিলেটেড আপডেট বা যে কোনো আপডেট, কাউন্সিলিং রিলেটেড আপডেট, ব্যাচ রিলেটেড আপডেট, তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আমাদের ইউটিউবের ডেসক্রিপশন দেওয়া আছে, সেখানে ট্যাপ করে দেখে তোমরা টেলিগ্রামে জয়েন হতে পারো। ঠিক, আর আমি বলে দিচ্ছি টেলিগ্রামে তোমরা যদি সার্চ করতে চাও রূপমস বায়ো ক্লাসেস, কি রূপমস বায়ো ক্লাসেস বলে সার্চ করো, তোমরা ডিরেক্টলি চ্যানেলের মধ্যে ভিজিট হয়ে যাবে। চলো বাই, থ্যাংক ইউ।